একেবারেই ভিন্ন একটি প্রসঙ্গে এই পর্যায়ে আলাপ করতে চাই, সেটি হচ্ছে শিশুশ্রম, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম। আমরা জানি যে সারা দেশের 10 লাখেরও বেশি শিশু শ্রমজীবী শিশু হিসেবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে এবং তাদের মধ্যে বেশিরভাগই ঝুঁকিপূর্ণ নানা ধরনের কাজ করছে। সম্প্রতি একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানবাধিকার কর্মী ব্যারিস্টার মিতি সানজানা। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। যে জরিপে যে তথ্যটি উঠে এসেছে যে দেশের 10,68,212 জন শিশু নানা রকম ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এই ঝুঁকিপূর্ণ কাজ বলতে আইনত বাংলাদেশের আইন অনুযায়ী কি বোঝায় এবং এক্ষেত্রে সুনির্দিষ্ট আইনটি কি শিশু শ্রমের বিষয়ে? শিশু শ্রমের বিষয়ে যে মূলত আমাদের যে আইনটি রয়েছে, আমাদের শ্রম আইন রয়েছে 2006 সালের একটি আইন, এবং এর আগে যেমন 2018 সালে এই শিশু শ্রম বিষয়ক যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, এবং যে পরিবর্তনের মাধ্যমে আগে কিন্তু 12 বছর বয়সী শিশুরা বিভিন্ন কাজের সাথে যুক্ত হওয়ার সুযোগ ছিল বা হতে পারতো, কিন্তু এখন কিন্তু সেটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। 14 থেকে 18 বছর বয়সী যে সমস্ত শিশু রয়েছে তাদেরকে আসলে পারমিট করা হচ্ছে আইনে, এবং এই আইনের অধীনে সেই সমস্ত শিশুরা বিভিন্ন ধরনের হালকা কাজে তাদেরকে নিয়োজিত করা যেতে পারে, এবং তাদেরকে আসলে শিশু না বলে আইনে আসলে কিশোর হিসেবে তাদেরকে আইনে আসলে সংজ্ঞায়িত করা হচ্ছে। এবং কেউ যদি শিশু শ্রমে কাউকে নিয়োজিত করে সেক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে বিভিন্ন মেয়াদে আইনে। 5,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে সেই এমপ্লয়ি বা যারা এই কাজের সাথে যুক্ত করেন কোনো শিশুকে। তো এখন দেখা যায় যে প্র্যাকটিক্যালি আমাদের আসলে সামাজিকভাবে আমরা যদি দেখি যে বাস্তবতাটা এমন যে সেই আইন কিন্তু শুধুমাত্র থিওরির মধ্যেই রয়ে গিয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবং এটার প্র্যাকটিক্যালি আমরা বাস্তবতার নিরিখে আসলে এই আইনের আসলে সেভাবে করে কিন্তু প্রয়োগটি হচ্ছে না, এবং এক্ষেত্রে যেমন শ্রম মন্ত্রণালয় বলি তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়ে গেছে মনিটর করা বিভিন্ন জায়গায়। কিন্তু শিশু শ্রমের মাত্রা বিভিন্ন কারণে আসলে এতটাই বৃদ্ধি পেয়েছে, যেমনটি আপনি বলছিলেন যে সংখ্যাটি আপনি উল্লেখ করলেন, আর সেখানে আসলে সেটি অনেকটাই আমি বলবো যে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দিনে দিনে, এবং যে কঠিন বাস্তবতা শিশু শ্রমের সাথে যেসব শিশুরা যুক্ত হচ্ছে সেখানে অভিভাবকদের একটি বড় ভূমিকা রয়ে গেছে, এবং অবশ্যই কোনো মানুষই চায় না যে তার শিশুটি কোনো কাজের সাথে যুক্ত হোক। সেটি যদি হয় ঝুঁকিপূর্ণ কাজ, সেখানে তো কোনো প্রশ্নই আসে না। কেউ ইচ্ছে করে বা শখের বশে তার সন্তানকে কেউ চায় না কাজে পাঠাতে, এবং প্রতিটি শিশুই আমরা বলি সমান। প্রতিটি শিশু একটি শিশু যখন জন্ম নেয় তার সমান শিক্ষা লাভের অধিকার। একটি সন্তান প্রতিটি শিশুই আসলে সমান যে অধিকার রাষ্ট্র তাকে যে অধিকারগুলো দিচ্ছে সেই প্রতিটি অধিকার আসলে নিশ্চিত করা সেটি রাষ্ট্রের কর্তব্য, সমাজের কর্তব্য, সেই সাথে সাথে পরিবারেরই একটি দায়িত্ব রয়ে গেছে। কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটিতে আসলে আমরা নিশ্চিত করতে পারছি না। শিশু শ্রম আসলে ক্রমেই বেড়ে যাচ্ছে এত আইন থাকা সত্ত্বেও। আর সেই আইনে প্রয়োগ করতে গেলেও দেখা যায় যে আসলে দারিদ্রতা এখানে একটি বিরাট বিষয় এখানে, এবং আপনি জানেন যে শিক্ষা নিয়ে বাংলাদেশে শিশু শিক্ষা, নারী শিক্ষা বলি, শিক্ষা ক্ষেত্রে অনেক ধরনের কিন্তু ফ্যাসিলিটি আমাদের রয়েছে। বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা রয়েছে, প্রাইমারি স্কুলে শিক্ষার ব্যবস্থা রয়েছে বিনামূল্যে। তো এই এত কিছু ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও তারা স্কুলে না যেয়ে তারা শিক্ষার সাথে নিজেদেরকে জড়িত না করে এই ধরনের কাজগুলো ঝুঁকিপূর্ণ কাজের সাথে কেন জড়িত হচ্ছে সেটি আসলে একটি ভাবার বিষয়। এই পর্যায়ে আপনাকে আমি একটু থামাতে চাইছি। যেটি আমার কাছে এই মুহূর্তে তথ্য আছে যে 43টি ঝুঁকিপূর্ণ কাজে
দেশের 10,68,212 জন যে শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত, তারা মূলত 43 ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এবং সম্প্রতি যে জরিপটি হাতে এসেছে সেটি হচ্ছে 2013 সালের জরিপ অনুযায়ী, পরিসংখ্যান ব্যুরোর তথ্য এটি, যে শিশু শ্রমিকের সংখ্যা 35,36,927। এটি হচ্ছে 2013 সালের জরিপ। অথচ এর আগে, এটি সম্প্রতি যে জরিপটি এসেছে সেটি 2022-এর জরিপ, আর 2013 সালে এই সংখ্যাটি এর অর্ধেকের চেয়েও কম ছিল। তাহলে যদি আমরা বলি যে আমরা মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, জীবনযাত্রার মান বাড়ছে, তাহলে সেখানে শিশুরা কেন লেখাপড়া ছেড়ে শ্রমিক হচ্ছে, এত বেশি সংখ্যক শিশু? এর কারণ কি? দেখুন, করোনা মহামারীর সময় কিন্তু একটি বড় অংশ শিক্ষা ব্যবস্থা থেকে তারা কিন্তু ছিটকে পড়েছে। সেই সাথে সাথে করোনা পরবর্তী এবং করোনাকালীন যে এফেক্ট আমরা বলবো, সেখানে অনেক পরিবার, অনেক মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবার, নিম্ন আয়ের মানুষরা, তারা কিন্তু অনেকভাবে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে গেলেও আপনি জানেন যে বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেখানে আসলে সাধারণ মানুষ, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য জীবন ধারণ এটি অত্যন্ত একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। গ্যাস, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে চলতে কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু হিমশিম খাচ্ছে। যার ফলে স্কুলে বা বিদ্যালয়ে যেতে গেলে, শিক্ষাগুলো অ্যাভেল করতে গেলে তারা হয়তো বিনামূল্যে সেই শিক্ষাটি পাচ্ছে, কিন্তু পেলেও তারা ভাবছে যে তারা বাধ্য হয়ে, কিন্তু সংসারের চাকা যখন চলছে না, সংসার যখন তারা চালাতে পারছে না, তখন কিন্তু সেই দরিদ্র পিতামাতা তারা বাধ্য হয়ে, বা নিম্ন আয়ের যারা রয়েছে, এমনকি নিম্ন মধ্যবিত্ত, তারা বাধ্য হয়ে কিন্তু তাদের যে শিশু সন্তান আছে তাদেরকে এই ধরনের কাজগুলোতে নিয়োজিত করছে। এবং দেখা যায় যে এখানে কিন্তু যারা এমপ্লয়ার রয়েছে, যারা চাকরিদাতা, তাদের চেয়ে এখানে বেশি এখানে আমি বলবো যে বেশি দায়ভারটা বর্তাচ্ছে অভিভাবকদের উপরে। এর মূল কারণ হচ্ছে যে তারা সংসারের চাকা চলছে না, তারা হিমশিম খাচ্ছেন চালাতে। পরিবারে যখন আরেকজন উপার্জনক্ষম মানুষ বাড়ছেন, যার ফলে তাদের বাড়তি ইনকাম হচ্ছে সংসারে, তখন তারা সেই শিক্ষার চেয়ে সেই পথটি বেছে নিচ্ছেন। সেটি শুধুমাত্র আসলে দেখা যাচ্ছে দারিদ্রতার কারণে, এবং অবশ্যই সেই সাথে তারা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটির সাথে তাদের আসলে প্রতিদিন তারা তাল মিলিয়ে চলতে পারছে না। এই শিশুগুলোকে লেখাপড়ায় ফিরিয়ে আনতে কি কি ধরনের কাজ করা যেতে পারে বলে আপনি মনে করেন? যদি আপনাকে আমি একটু ধরিয়ে দেই একটি পয়েন্ট, যে আমি যখন নিজে মাধ্যমিক পর্যায়ে ছিলাম, সেই সময় আমি দেখেছি মেয়ে শিশুদের লেখাপড়ায় ফিরিয়ে আনার জন্য, মেয়ে শিশুরা তখন লেখাপড়ায় আসতো কম, যে কারণে উপবৃত্তির ব্যবস্থা চালু করা হয়েছিল শুধুমাত্র মেয়ে শিশুদের জন্য। এখনকার বাস্তবতায় এই শ্রমজীবী শিশুদেরকে লেখাপড়ায় ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন? যে তাদেরকে যদি এ ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যায়, তাহলে কি কাজ হবে? যে অবশ্যই আর্থিক প্রণোদনার কাজ কিছুটা হতে পারে, কিন্তু সেটি তো শুধুমাত্র তার শিক্ষা ব্যবস্থা এবং লেখাপড়ার যে ব্যবস্থা সেটিকে সাপোর্ট করার জন্য। তো আইনে এখানে যেহেতু পারমিট করছে যে একটি নির্দিষ্ট বয়স থেকে তাদেরকে হালকা কাজের সাথে জড়িত করা যেতে পারে, সেখানে অবশ্যই বাস্তবতার কথা চিন্তা করে যেটি করতে হবে সেটা হচ্ছে যে খণ্ডকালীন কোনো কাজের সাথে তারা যদি যুক্ত হয়, সেখানে তারা তাদের পারিশ্রমিকটা কিভাবে পাচ্ছে এবং তারা কিভাবে আসলে কাজের ধরনটা কি, সেই ঝুঁকির মাত্রাটিও মাথায় রাখার ব্যাপার আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মানবাধিকার কর্মী ব্যারিস্টার মিতি সানজানা।